প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বাংলা ভিশনের নিয়মিত আয়োজন এমইপি গ্রুপ সিটি ইলেকশন এক্সপ্রেস অনুষ্ঠানে। দর্শক, ঢাকা উত্তর ও দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীরা জমজমাট প্রচারণায় ব্যস্ত। কেউ ঝাড়ু হাতে শহর পরিষ্কার করছেন, কেউ সাইকেল চালিয়ে পরিবেশ দূষণের হাত থেকে শহর বাঁচানোর প্রচার করছেন। ভোটারের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন সকলেই। এরই মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বয়ং প্রচারণায় নেমে আলোচনা সমালোচনায় এসেছেন। এক কথায় পুরো দেশ নির্বাচন নিয়েই ব্যস্ত। আমাদের আজকের অনুষ্ঠানেও আমরা নির্বাচনের এসব ইস্যু নিয়েই আলোচনা করব। আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে আজ আছেন সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। আপনাকে স্টুডিওতে আমন্ত্রণ। থ্যাংক ইউ। আর সব আয়োজন নিয়ে আপনাদের সাথে আছে আমি শারমিন রিনভি। দর্শক, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণার সংবাদ কভার করছেন আমাদের চট্টগ্রাম প্রতিনিধি শাহিদা প্রিয়া। আলোচনায় যাবার আগে সেখানকার পরিস্থিতি জেনে নেই, চলুন। প্রিয়া, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? প্রিয়া, আপনি তো সারাদিনই ঘুরছেন বিভিন্ন এলাকায়, নির্বাচনী প্রচারণা দেখছেন প্রার্থীদের। তো কেমন চট্টগ্রামের নির্বাচনের পরিবেশ কেমন এবং প্রচারণা কেমন চলছে? যে বিষয়টা আসলে আমরা জানি সবাই যে 28শে এপ্রিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো হাতে মাত্র আর 9 দিন সময় আছে। তো সেই হিসেবে প্রার্থীরা যে যার মতো করে সারা দিনভর ছুটে বেড়াচ্ছেন। প্রার্থীরা ভোটারদের দুয়ারে দুয়ারে তাদের চলে যাচ্ছে, ভোটারদের দুয়ারে দুয়ারে, এবং নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং খুব ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। তো সকাল থেকে রাত অবধি তারা বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছেন এবং সেই সাথে ভোটারদের মধ্যেও কিন্তু এক ধরনের উত্তেজনা কাজ করছে এবং তারা কিন্তু একটা মনে মনে হিসাব নিকাশ করতে শুরু করেছেন যে কাকে তারা ভোট দিয়ে পরবর্তী চট্টগ্রামের জন্য নগরপিতা নির্বাচিত করবেন। এবং সারা শহর জুড়ে কিন্তু একটা নির্বাচনী আমেজ, একটি উৎসবমুখর একটি পরিবেশ তৈরি হয়েছে। পুরো নগর জুড়ে ব্যানার, ফেস্টুন এবং পোস্টারে ছেয়ে গেছে। তো সব মিলিয়ে বলা যায় যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে একটি সাজ রব চট্টগ্রামে বিরাজ করছে। ধন্যবাদ প্রিয়া আপনাকে। আপনি দেখলেন আমাদের শাহিদা প্রিয়া বলল চট্টগ্রামের পরিস্থিতি, যে এখানে জমজমাট পরিবেশ, এবং ঢাকারও তো আপনি নিশ্চয়ই জানেন। তো সার্বিক বিষয় নিয়ে আপনার কি মনে হচ্ছে, নির্বাচনের পরিবেশটা কেমন? ধন্যবাদ। নির্বাচনের পরিবেশ তো অনেক কিছুর উপর ডিপেন্ড করে। নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত যেটা বলা যায় খুব মেজর কোনো সমস্যা হয়নি, কিন্তু অহরহ যেটা হচ্ছে, মানে মেজর সমস্যা বলতে আমি বলি যে কোথাও কোনো সহিংস ঘটনা ঘটেনি এখন পর্যন্ত। চট্টগ্রামে যে সমস্ত তথ্য পেয়েছে সেখানে সহিংসতা ঘটনা ঘটেছে, বড় ধরনের কিছু, একজন মারা গেছেন। সেটা তো বড় ধরনের, মারা যাওয়া তো আর ছোট না, কিন্তু তারপরে এখন ওর ধরনের বড় ধরনের কোনো সহিংস ঘটনা বা দুই পক্ষে এক ধরনের বা অনেক পক্ষে এক ধরনের মারামারি যেটা হয় সেগুলো হয়নি। তো কাজে সেই হিসাবে পরিবেশ কিন্তু ভালো আছে। এখন ব্যাপারটা হলো যে অ্যাপিয়ারেন্টলি পরিবেশ ভালো আছে, কিন্তু আমরা পত্রপত্রিকা যেভাবে পড়ছি এবং আপনাদের টেলিভিশন মারফত যেটা দেখি, অনেক ভোটারের মধ্যে এখনও কিন্তু ওই আস্থাটা ফিরে আসেনি যে একটা সুষ্ঠু নির্বাচন হবে, তারা ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিয়ে আসতে পারবে। প্রার্থীদের বেশিরভাগই প্রার্থী যারা সরকারি সমর্থিত প্রার্থী নয়, তাদের ভিতরে এক ধরনের আশঙ্কা আমরা দেখি ফুটে উঠছে। এটা দুটো কারণ হতে পারে। একটা হয়তো অন গ্রাউন্ড যারা করছে সেখানে তাদের সমস্যা হচ্ছে, এগুলো কিছু কিছু তো এভিডেন্স আছে। আর অনেক সময় হয় যে ইলেকশন কমিশনকে একটা চাপের মধ্যে রাখতে, কর্তৃপক্ষকে একটা চাপের মধ্যে রাখতেও এই ধরনের আমরা দেখি যে নানান ধরনের অভিযোগ আসে। অনেক অভিযোগের সত্যতা খুঁজে পাওয়া যায় না, হয়তো অনেক অভিযোগ সত্যতা আছে। তো ওভারঅল আমি যদি বলি যে এখন পর্যন্ত পরিবেশ সেরকমভাবে খারাপ হয়নি বা ওরকম খারাপ বলে বলা যায় না। তবে যে ঘটনাগুলো ঘটছে, কিছু কিছু ঘটনা তো সত্যি, যেগুলো ধরুন যারা সরকার সমর্থিত নয় তাদের কিছু অসুবিধা করা হচ্ছে, এগুলো ইন্টিমিডেশন বলা হয় ইলেকশনের আগে। এবং এই ইন্টিমিডেশনগুলো যদি এখনই এটাকে ইলেকশন কমিশন কন্ট্রোল না করে, তাহলে ইন্টিমিডেশনগুলো বাড়তে থাকবে। আপনি বলছিলেন যে মানে প্রতিপক্ষ একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ যে করছে, এটা ইতিমধ্যে কিন্তু নির্বাচন কমিশনের অভিযোগপত্র পড়তে শুরু করেছে। আপনি তো একজন সাবেক নির্বাচন কমিশনার,
তো সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন তো ইলেকশনের সময় তো তাদেরই পুরো দায়িত্ব। তো এখন তাহলে এই বিষয়গুলি তারা ততটা ভূমিকা রাখছে না, এই ধরনের অভিযোগ? না, আমি তাদের কথা বলতে পারবো না তারা কতটা ভূমিকা রাখছে কি রাখছে না, সেটা পত্রপত্রিকায় আমরা পড়ছি, আমরা ঠিক জানি না রাখা কতটা উচিত। উচিত তো ডেফিনেটলি, মানে আপনি যদি ধরুন 10টা অভিযোগ আসে, তার ভিতরে যদি 5টা অভিযোগও সত্যি হয় তাহলে কিন্তু এটা একটা কনসার্নের ব্যাপার। তো এতগুলো অভিযোগ যখন আসছে লিখিত, আমি আজকে পেপার পত্রিকা বললাম যে লিখিত আসছে, লিখিত অভিযোগ যদি আসে তাহলে তার মানে কিছু সমস্যা আছে যেগুলো হয়তো অ্যাপারেন্টলি বোঝা যাচ্ছে না বা দেখা যাচ্ছে না বা আপনাদের টেলিভিশনের চোখে পড়ছে না বা পত্রপত্রিকায় আসছে। এইগুলো ইলেকশন কমিশনের, আপনি যদি মানে ইলেকশন কমিশনের কার্যকারিতার কথা বলেন, গুড প্র্যাকটিস কতগুলো আছে, যে কোনো অভিযোগ যদি লিখিত আসে সেই অভিযোগের একটা তড়িৎ তদন্ত করতে হয়, করে আপনি যদি মনে করেন একটা ফলস এভিডেন্স তাহলে তাকে বলতে হয় যে তুমি একটা ভুল এভিডেন্স বা ভুল একটা অভিযোগ দিয়েছো। ভুল অভিযোগ দেওয়া যেমন ঠিক নয়, তেমনি একটা তদন্ত না করাও কিন্তু ঠিক নয়। এই তদন্ত মানে এই নয় যে একটা তদন্ত কমিটি বানিয়ে করতে হবে, কারণ আমি মনে করি যে মাঠে অলরেডি ইলেকশন কমিশনের অবজারভার আছে, যদ্দূর আমি পত্রিকায় দেখেছিলাম, কারণ আমরা এই প্র্যাকটিসটা করে আসছিলাম। এবং সেই প্র্যাকটিসটা যদি থাকে মাঠে যদি ইলেকশন কমিশনের নিজস্ব অফিসাররা থাকে তাহলে এগুলো কিন্তু বের করতে খুব কষ্ট হয় না। ধরুন কেউ বললো যে আমার একটা নির্বাচনী অফিস ছিল, প্রতিপক্ষ এটাকে বন্ধ করে দিয়েছে বা এটাকে ভেঙে ফেলছে, এই অভিযোগ পাওয়ার সাথে সাথে লিখিত হওয়ার আগেই রিটার্নিং অফিসার যেটা করতে পারে, যে রিটার্নিং অফিসার যেহেতু ইলেকশন কমিশনকে রিপ্রেজেন্ট করে, রিটার্নিং অফিসার কিন্তু এই ধরনের অবজারভার যদি তার থাকে ইমিডিয়েটলি তাকে পাঠাতে পারে এবং বলতে পারে যে ভিডিও করে নিয়ে আসো, লেট আস সি। আমরা তো কিন্তু আমরা লোকাল ইলেকশনে বিশেষ করে সিটি কর্পোরেশন ইলেকশনকে প্রচুর ভিডিও দিতাম হায়ার করে, মানে এগুলো 30, 35, 40টা ভিডিও দিয়েছে। আবার অনেক সময় নারায়ণগঞ্জ ইলেকশনে আমরা একদম প্রার্থীর সাথে একটা ভিডিও পুলিশ এবং একজন ম্যাজিস্ট্রেটের নিচে পুলিশ এবং ভিডিও দিয়ে যে তারা কোথায় যাচ্ছে, কি করছে, কি কথা বলছে, পুরো কভার করার জন্য। তো এটা একটা গুড প্র্যাকটিস। এটা আপনি এখানে অবশ্য আমি দেখিনি যে ভিডিও দেওয়া হয়েছে কিনা, বিশেষ করে যে সমস্ত প্রার্থী আপনি মনে করেন যে প্রতিযোগিতাপূর্ণ প্রার্থী, যাদের ভিতরে দারুণ প্রতিযোগিতার একটা সম্ভাবনা আছে। হেভিওয়েট যাদেরকে বলা হয়, হেভিওয়েট আমি বলবো না, হেভিওয়েট বললে এখন কার ওয়েট কম, সবার ওয়েট মানে সেই রকম প্রচারণায় যারা আছে বা আলোচনায় আছে, মানে যারা ধরুন বোঝা তো যায় যে কারা মানে মোটামুটি একটা ক্রাউড পুল করতেছে, কারা এই ধরনের যারা প্রার্থী, বিশেষ করে ইলেকশন কমিশন যদি মনে করে এনাদের উপর নজর রাখা দরকার তাহলে কিন্তু ভিডিওর ব্যবহার করা হয়। তো আমাদের কাছে নিজস্ব ভিডিও, ইলেকশন কমিশনের নিজস্ব ভিডিও নেই, এতগুলো হায়ার করা হয় এগুলোকে, মানে এগুলো একজন নিজস্ব অফিসার দিয়ে একজন প্রয়োজনীয় একজন ম্যাজিস্ট্রেটের সাথে এগুলো তাদের পিছনে পিছনে থাকে এবং আশেপাশের ওয়ার্ডগুলোতে থাকে। এই সিটি কর্পোরেশন নির্বাচনের সবচেয়ে বেশি সমস্যা যেখানে হয় সেগুলো হচ্ছে ওয়ার্ড কাউন্সিলরদের মধ্যে, কারণ সবার চোখ থাকে কিন্তু মেয়রের মধ্যে, সেটা খবরের কাগজেই হোক অথবা ইলেকট্রনিক মিডিয়াতেই হোক, সবাই আমরা এখন দেখছি শুধু মেয়ের দৌড়াচ্ছে না সাইকেলে চড়ছে না সাঁতার কাটছে, এগুলোর মধ্যে আছে। বাট দ্য পয়েন্ট ইজ, এখানে আপনাকে মনে রাখতে হবে যে পার্টিকুলারলি ইলেকশন কমিশনকেও যেটা মনে রাখতে হবে এবং রাখা উচিত সেটা হচ্ছে যে 93টি ওয়ার্ড আছে এবং সেখানে একাধিক প্রার্থী আছে, সেখানে প্রায় মনে হয় 500 উপরে 500 মানে 600 কত প্রার্থী আছে। তো এই প্রার্থী এদের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি কন্টেস্ট হয়, দারুণ কন্টেস্ট হয়, এবং এই কন্টেস্টের মধ্যেই কিন্তু এখানেই কিন্তু সমস্যাগুলো হয়। মেয়র প্রার্থীরা কিন্তু মানে জানার মতো ওরকম কোনো সমস্যার সৃষ্টি করেন না, কারণ তাদের মানে সমস্যাগুলি বলতে আপনি কি বুঝেন? সমস্যাগুলো বলতে এই যে কারো পোস্টার ছেড়ে ফেলছে, কারো অফিস বন্ধ করে দিচ্ছে, কারোর উপরে হামলা করছে, রাত্রেবেলা গিয়ে ভয় দেখাচ্ছে, এই ধরনের অভিযোগ আমরাও পেয়েছি। এইগুলো কিন্তু এই লেভেলে হয়। মেয়র লেভেলে হয়তো কোনো মেয়র বলবেন যে আরেকজনকে যা ধমকে দিয়ে আসো, সেটা ওই লেভেলে হয়। তো এবং সেইখান থেকে কিন্তু সমস্যাগুলো সৃষ্টি হয়। তো কাজে এইখানে আমার মনে হয় যে নির্বাচন কমিশন যেটা করতে পারে, যেটা আমরা যে প্র্যাকটিসটা করছিলাম সেটা আমার আশা করি এখনও বহাল আছে, সেটা হচ্ছে নিজেদের অবজারভার রাখা হয় এখানে। ধরুন আমি তো মনে করি যে 93টি ওয়ার্ড আছে, 93টি ওয়ার্ডে 93টি মোটরসাইকেল, 93 ইলেকশন কমিশন নিজস্ব অফিসার যারা সরাসরি কমিশনের সাথে যোগাযোগ এবং রিটার্নিং অফিসারের সাথে যোগাযোগ, যেটা আমরা করে আসছিলাম। যদিও আমরা ঢাকা সিটির মতো বড় শহরে করি না, কিন্তু চিটাগং থেকে অন্যান্য শহর আমরা 7টা
পৌরসভা সিটি কর্পোরেশন ইলেকশন করেছি, প্রত্যেকটাতে এটা করেছি। তো এই কতগুলো মেজার আছে, সেই মেজারগুলো আপনার কোনো বইয়ের মধ্যে লেখা নেই। এটা ইলেকশন কমিশন কিভাবে কত রকমের মেজার নিতে পারে। কারণ আমাদের এখানে আনফর্চুনেটলি যখন ইলেকশন ডিক্লেয়ার হয় তখন মনে হয় যেন শুধুমাত্র নির্বাচন কমিশন ছাড়া বাকি নির্বাচন কমিশনই সবকিছু করবে, বাকিদের কারো কোনো দায়িত্ব নেই। প্রার্থীদের যে দায়িত্ব আছে, ভোটারদের দায়িত্ব নির্বাচন ডেফিনেটলি। কিন্তু আমাদের এখানে মানে পলিটিক্যাল কালচারটা এরকম যে আপনি দেখেন এখন এই যে কি কি বক্তব্য আসতেছে, দেখুন প্রত্যেকটা বক্তব্য কিন্তু ইলেকশন কমিশনের এখতিয়ারের মধ্যে। অন্যরা বক্তব্য দিচ্ছে, মনে হচ্ছে যে বাংলাদেশে একাধিক নির্বাচন কমিশন আছে, তারা ডিসিশন নিয়ে ফেলতেছে যে সেনাবাহিনী লাগবে না। তো আপনি কিভাবে ডিসিশন নিতে পারেন? এটা তো সম্পূর্ণ ইলেকশন কমিশনের এখতিয়ারের ভিতরে, এবং এটা তো আপনি ইলেকশন কমিশনের এখতিয়ারকে খর্ব করার চেষ্টা করতেছেন, ইন্টারফারেন্স ইন ইলেকশন কমিশন ইলেকশন প্রসেস। এখন কি কত রকমের বিপদ আপনি দেখেন ইলেকশন কমিশনের জন্য। ইলেকশন কমিশন যদি মনে করে যে দরকার নেই আমার আর এক্সট্রা ফোর্সের, এখন এই যে সরকারি দল বলল, এইটা এখন নির্বাচন কমিশনের জন্য একটা বড় বিড়ম্বনা হয়ে যাবে। তো কাজেই আমি জানি না যে আমাদের এখানে যে পলিটিক্যাল কালচার আছে, এটা ওনারা জানেন যে কোন জায়গায় কোনটা মানে ইলেকশন কমিশনের কোনটা ইন্টারফারেন্স হবে, কোনটা ইলেকশন কমিশনের এখতিয়ারের মধ্যে কথা বলা হচ্ছে। এখন নতুন করে তো শেখাবার দরকার নেই, কারণ এই আচরণ বিধি নিয়ে গত 7 বছর নির্বাচন হয়েছে। আমরা ছিলাম 5 বছর, আর এই 5 বছর, আর এই 2-3 বছর, 8 বছর অনেক নির্বাচন হচ্ছে। এই আচরণবিধি প্রতিদিনই কিন্তু অভিযোগ আসছে, প্রতিদিনই অভিযোগ আছে, কিন্তু আচরণবিধি কি জানেন না? আপনি কি মনে করেন যে একজন মাননীয় মন্ত্রী মহোদয়কে আচরণবিধি জানেন না? উনি জানেন না যে উনি এই ধরনের স্টেটমেন্ট দিতে পারেন না, যেতে পারেন না, বা মসজিদে গিয়ে ভোট চাইতে পারেন না? উনি ওনার স্ট্যাটাস কি উনি কি নিজেরা জানেন না? জানেন। যে কথা হলো যে এইগুলো রিপিটেড হয়, এবং এই কারণেই নির্বাচন কমিশনের যে আপনার প্রোঅ্যাক্টিভ রোল, সেটার জন্য প্রয়োজন হয় আগের থেকে, যে আপনারা এই ধরনের বক্তব্য দেবেন না, এই ধরনের কথা বলবেন না, বা নির্দেশনা বলে এগুলি আগেই দিয়ে দেওয়া হচ্ছে। এক্স্যাক্টলি। এখন আমি তো জানি না যে ওনারা নির্দেশনা দিয়েছেন কেন। আরেকটা জিনিস যেটা আমি মনে করি নির্বাচন কমিশন এখন যেটা করা উচিত, দৃশ্যমান হওয়া উচিত। আচ্ছা, ওনাদেরকে আরো প্রোঅ্যাক্টিভ যাওয়া উচিত, যাতে জনগণ তাদের উপরে তাদের আস্থা রাখতে পারে। একটা বিষয় নিয়ে এবার আমি আনতে চাই, ছোট্ট একটা বিষয় এবার খুব আলোচনা এসেছে, সেটা হচ্ছে প্রতীক বরাদ্দ নিয়ে। এই বিষয়টা নিয়ে আমি আপনার সাথে আলোচনা করব, তার আগে আমরা এই বিষয়ে একটা স্টোরি দেখে নিই। দর্শক, আমাদের প্রতীক নিয়ে একটা স্টোরি আছে, কারণ আপনারা জানেন যে নির্বাচনী প্রতীক নিয়ে এবার কোনো প্রার্থীর মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে এবং ব্যাপক সমালোচনাও হয়েছে। চলুন আমরা দেখে আসি এই সংক্রান্ত একটি রিপোর্ট। নির্বাচনী লড়াইয়ে অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে প্রতীক, আর তাই প্রতীক বরাদ্দ নিয়ে প্রার্থীদের মধ্যে চলে আরেক যুদ্ধ। তবে এবারের সিটি নির্বাচনে বরাদ্দ দেওয়া হয়েছে বেশ কিছু গোলমেলে প্রতীক। 34টি প্রতীকের মধ্যে মেয়র পদে 12টি, কাউন্সিলর পদে 12 ও সংরক্ষিত নারী আসনের জন্য রাখা হয়েছে 10টি প্রতীক। প্রার্থী বেশি হওয়ায় এই 3টি পদের জন্য সংরক্ষণ করা হয় আরও 30টি প্রতীক। তবে বেশ কিছু প্রতীক নিয়ে বিপদে প্রার্থীরা, বিশেষ করে সংরক্ষিত নারী আসনে উদ্ভট কয়েকটি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এই যেমন পিঞ্জর, শিলপাটা, ভ্যানিটি ব্যাগের মতো আজগুবি প্রতীক দেওয়া হয়েছে প্রার্থীদের। শুধু কি তাই, আছে টিস্যু বক্স, মূলা, বয়মের মতো অদ্ভুত প্রতীকও। প্রতীকটা প্রথম দেখেও তো খারাপ লাগছে আমাদের কাছে, আমাদের কষ্ট লাগছে যে এগুলো প্রতীক কার ভাগ্যে কি পড়ে। আমি অবশ্য পান চেয়েছিলাম, পাখির খাঁচা, পিঞ্জর, পাখির খাঁচা, তো এগুলো বুঝাইতে হচ্ছে, বিশ্লেষণ করতে হচ্ছে। তো এগুলো তো কোনো মার্কা না, এগুলো কোনো মার্কা হলো? এটা অপমান করা হলো আমাদেরকে, মার্কাটা দেওয়া হয় নাই, আমাদেরকে অপমান করা হলো। আবার দেশীয় ফল বাদ দিয়ে বিদেশি স্ট্রবেরি, ক্রিসমাস ট্রি, ভায়োলিন, ডিশ অ্যান্টেনার মতো অপরিচিত কিছু প্রতীকও বরাদ্দ দেওয়া হয়েছে। দেশীয় কিছু জিনিস থাকলেও আছে করাত, লাটিম বা মিষ্টি কুমড়ার মতো হাস্যকর প্রতীকও। এসব মেনে নিয়েই নিরুপায় প্রার্থীরা এগিয়ে যেতে চান সামনে। আমার প্রতীক মিষ্টি কুমড়া, আমি এই প্রতীকটাই আমি চুজ করেছিলাম এবং এই প্রতীকটাই পেয়েছি। মিষ্টি কুমড়া, প্রথমে মিষ্টি আসতেছে, তারপরে কুমড়া। পূর্বে যেরকমভাবে আমি কাজ করেছি এখনও করে যাব, এবং আমার ওয়ার্ডটিকে একটি সুন্দর একটি ডিজিটাল ওয়ার্ড আমি গড়ে তুলব। মেয়র প্রার্থীদের দেয়া প্রতীকের মধ্যে কমলালেবু নিয়ে অস্বস্তিতে প্রার্থীরা। ছবি অস্পষ্টতায় এটি দেখতে ডালিমের মতো। আর ক্রিকেট ব্যাট নাকি পানীয় বোতল, সেটি নিয়েও আছে প্রশ্ন।
ছবির ব্যাপারে একটু অসুবিধা হচ্ছে, মানুষের বুঝতে একটু সমস্যা হচ্ছে, এটা ঠিক। আবার এটা সাদা কালো, এটা চিনতে বেশ অসুবিধাই হয়। ফুল ফলে ভরা আমাদের এদেশ, আমরা সেই ফুলের প্রতীক দিতে পারতাম, ফল দিতে পারতাম, অনেক বিষয় দিতে পারতাম। এটা আমরা আসলে এর প্রতিবাদ জানাই, সে ব্যাপারে আমরা তখনও বলেছি, এখনও বলছি। স্ট্রবেরি এটা তো কোনো প্রতীক হতে পারে না, টিস্যু পেপার, টিস্যু বক্স, এটা কোনো প্রতীক। উনি কোন সেন্সে দিছে আসলে উনিই বলতে পারবে, বাট আমাদের ইয়াং জেনারেশন এটা অবশ্যই সন্তুষ্ট না। এই ধরনের অবান্তর কিছু মার্কা আসলে না দেওয়াই উচিত, যেগুলো সম্পর্কে জনগণের কোনো ধারণাই নাই। এর আগে ইউনিয়ন, পৌরসভা, উপজেলা ও সিটি নির্বাচনে একই ধরনের প্রতীক ব্যবহার করা হলেও নির্বাচন বিধিমালা সংশোধন করে এবার সম্পূর্ণ নতুন প্রতীকে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। জানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। হ্যাঁ, আপনি দেখলেন রিপোর্টটি। প্রায় আমরা এই ধরনের অভিযোগ পাচ্ছি, এবং বিশেষ করে ধরেন তারা যে ক্যানভাস করবে বা প্রচার করবে, প্রচারের সময় তো মিছিল করবে, কিভাবে বলবে? আপনি তো শুনলেনই। না দেখুন, আমি জানি না, আমার কাছে খুব আশ্চর্য লাগছে। আমি যখন ওই বিধিমালাটা দেখলাম এবং দেখলাম যে এটা প্রতিস্থাপিত হয়েছে 2011-12 থেকে 13-তে। এটা বিধিমালা নতুন সংশোধন করে এবার নতুন নিয়ে করেছে। 2013 না 14-তে যেন এটা করেছে, এবারই করেছে, এবার নতুন নিয়াতে হচ্ছে। হ্যাঁ, আগে যেগুলো ছিল লোকাল বডি ইলেকশনের জন্য একটা আলাদা ছিল সবাই, মানে এটা ঢাকা শহরের হলেও চিটাগং শহরে একই জিনিস। মানে রাজনৈতিক দলগুলি জাতীয় নির্বাচনে এক ধরনের প্রতীক নিয়ে করবে। আমরা যখন রেজিস্ট্রেশন করি তখন আমরা বললাম যে রাজনৈতিক দলের কোনো প্রতীক যেগুলো তাদেরকে দেওয়া হয়েছে, তাদের রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, ওগুলো ব্যবহার হবে না। সো এক ধরনের আপনি ইউনিয়ন কাউন্সিল ইলেকশনে একই প্রতীক হবে, কারণ একসাথে তো হচ্ছে না, একসাথে হলেও আলাদা আলাদা হচ্ছে। সো বাংলাদেশের জনগণ ওই প্রতীকের সাথে মোটামুটি জানা ছিল। যেমন আমি একটা প্রতীকের কথা বলতে পারি, চরকা। এটা চরকা ছিল, চরকাটা আমরা কেটে দিলাম কেন? এই চরকাটা ইন্ডিয়াতে এদের ন্যাশনাল, ওদের কংগ্রেস ফ্ল্যাগের একটা সিম্বল চরকা। মহাত্মা গান্ধীর চরকা ওখানে রাখছে, আমরা চরকা রাখিনি। আরও অনেক আজীবী যে প্রতীক ছিল ওই সময় আমরা অনেক কেটে দিয়েছি, বট গাছ, এই গাছ, ওই গাছ, কতগুলো আমরা কেটে দিই। কলা গাছ প্রতীক ছিল, ওগুলো আমরা কেটে দিয়েছি। তাই প্রতীক মানে এখন আমি জানি না কি, আমি আসলে জানতে চাচ্ছি যে ইলেকশন কমিশন প্রতীক এই নির্বাচনটা বাছাইটা কিভাবে করে, যে বাছাইটা কিন্তু আমরা যেটা করেছি আমরা প্রতীকগুলো সবার কাছ থেকে নিয়েছি, প্রত্যেকের আইডিয়া নিয়ে, মানে আমরা ফুল কমিশনে আমরা তিনজন কমিশন ছিলাম, তিনজন কমিশনে রেখে আলোচনা করলাম যে এই প্রতীকটার মানে কি, মানে এটা কি আমাদের দেশের লোক সহজে চিনবে কিনা, বা এটা কি আমাদের দেশে কোনো প্রচলিত বিষয় কিনা সাধারণ মানুষের। আপনাকে চিন্তা করতে হবে যে একজন কম শিক্ষিত যে ভোটার তিনি এটা কিভাবে বুঝবেন। স্ট্রবেরি, কম শিক্ষিত ভোটার স্ট্রবেরি কি চিনেই না। মূলা, আমরা নেগেটিভ হিসেবে ব্যবহার করি, যে মানে মূলা ঝুলালো, এটা করলো। আমি বিশেষ করে মহিলাদের আমি তো আশ্চর্য হলাম যে এই ধরনের প্রতীক কিভাবে দিতে পারে, যে টিস্যু পেপার, শিল পাঠা। মানে এ তো মনে হয়, যেটা মনে হচ্ছে যারাই করেছেন, আমি জানি না কারা করেছেন, অত্যন্ত যত্নশীল ছিলেন না। কারণ প্রত্যেকটি জিনিস ইলেকশন কমিশনের একটি শব্দ যখন আপনি লিখেন, আপনাকে বুঝতে হবে যে এটা আপনি কিন্তু জনগণের জন্য, আপনি কোনো এলিট সোসাইটি দিয়ে করছেন না, এটা সাধারণ বাংলাদেশের একদম ডাউন ট্রডেন মানুষকে এফেক্ট করবে। কারণ নির্বাচনে সেটা প্রতীক দেখবে মূলা, যে মূলা পেয়েছে তার তো অর্ধেক ওখানেই শেষ, কারণ মানুষ হাসা শুরু করবে, এটা মূলা ঝুলাই দিচ্ছে তার সামনে, মিষ্টি কুমড়া। হ্যাঁ, এই যে এগুলো প্রত্যেকটা কিন্তু মানে আপনার আমাদের বাংলা সংস্কৃতির প্রত্যেকটা অনেকগুলো মিনিং আছে। এখন এইগুলো খুব চিন্তা ভাবনা করে করতে হয় প্রত্যেকটি। আপনি এখন যদি বলেন যে আচ্ছা বট গাছের কি হতে পারে, হ্যাঁ, বট গাছ বলে যে এই লোকটা তো বট গাছ হয়ে গেছে, এদের দিয়ে আর কি হবে। মানে আমাদের তো এখানে ধরুন আমাদের বাংলা সাহিত্য, বাংলা কতগুলো ব্যবহার করে না, বট গাছের মতো দাঁড়ায় আছে, তার কোনো মানে হদিস নেই, 200 বছর 300 বছর পুরানো হয়ে গেছে। এইগুলো একটু চিন্তা ভাবনা করতে হয়। প্লাস আপনার সাধারণ মানুষ যেগুলো বোঝে, এখন অ্যান্টেনা, ডিশ অ্যান্টেনা, এটা তো মহা মুশকিল, মানে এটা নতুন একটা জিনিস, ডিশ অ্যান্টেনা। তারপর আরেকটা কি দেখলাম, হ্যাঁ, ক্রিকেট ব্যাট, তার চাইতে একটা বোতল দেন, ক্রিকেট ব্যাটটা দেখাও যাচ্ছে বোতলের মতোই। ধরুন আমাদের দেশে কি প্রচলিত আছে, বালতি, আমাদের দেশে প্রচলিত আছে হেরিকেন। আর এগুলি তো হলো গিয়ে ধরেন মানে ব্যালট পেপারের মধ্যে ছবি থাকবে, ছবিটা দেখে যদি মনে হয় আপনার কাউন্সিলর প্রার্থীদের ভিতরে সবগুলো থাকবে ছবি। লোকগুলোকে ছবি জিনিসটা বুঝতে হবে যে কোন কার ছবি।
আপনি প্রচলিত জিনিস দিলে সেগুলো তাড়াতাড়ি মনে হয়, কিন্তু এখন টিস্যু পেপার, আমাদের সাধারণ মানুষ কতজন টিস্যু পেপার দেয়? মানে আমি গ্রামের মেন মানুষই তো, অ্যাপার্ট ফ্রম মহিলাদের দিল কি দিল না সেটা বাদ দেন, এটা টিস্যু পেপার একটা গ্রামের একটা সাধারণ বস্তির ভোটার, তার কাছে টিস্যু পেপারটা কি খুব কমন জিনিস? মোটেও কমন জিনিস না। শিলপাটা এখন মহিলাদের আপনি দিয়েছেন, তো একটু পুরুষ মানুষকে দিলেন না কেন শিলপাটা? তো না, এইটা আমি মানে হাসির ব্যাপার না, এটা আমার কাছে খুব কষ্ট লেগেছে দেখে। এত সব ক্রিটিসিজম, আফটার অল ইলেকশন কমিশনের ক্রিটিসিজম করা মানে এটা তো ঠিক নয়, কিন্তু এটা কেউ যত্নবান হয়ে দেখেনি, হয়তো হুড়াহুড়ি করে কেউ করেছে, কেউ কিছু জিজ্ঞেস করে না যে এটা কেন, কেউ কোনো চিন্তাও করে না যে আচ্ছা মূলা দিয়ে দিলাম, এই মূলাটা মানে কি, এই কুমড়া দিলাম, এটা কুমড়া মানে কি, একজন মাথায় নিয়ে কুমড়া নিয়ে ঘুরবে। কমলা লেবু দিলাম, কমলা লেবু আঁকতে কি এটাকে কমলা লেবু হবে না জাম্বুরা হবে না কি হবে? তো এখানে আপনার প্রতীক, প্রচুর জিনিস আছে যেখানে প্রতীক করা যায়। আপনি হাতি দিলেন, হ্যাঁ হাতি দিলেন, এখন একজন জীবন্ত হাতি নিয়ে হাঁটা শুরু করলো, তো এইটা আপনার তারপর হয়তো বললো যে এই লোকটা তো হাতির মতোই, মানে এ তো হাতির মতো নড়বেও না চড়বেও না, হাতির খোরাক খাওয়াইতে হবে। তো এইগুলো হয় কি আপনার প্রতীক নিয়ে একটা বিড়ম্বনা থাকে এবং প্রতীকগুলো প্রতিবারই হয়, এইবার একটু বেশি হয়েছে। আমাদের সময় হয় না এমন না, এই প্রতীক পাইছে টেবিল ঘড়ি আবার ওয়াচের মতো, রিস্ট ওয়াচের মতো হয়ে গেছে, হয়, কিন্তু মিনিং তো আপনি যদি মহিলারা মনে করে যে আমাদেরকে ডিগ্রেড করার জন্য, আমাদের সাথে হাস্যরস করার জন্য আমাদেরকে এগুলো দিয়েছে, সেটা যখন করা হয় অনেক চিন্তা ভাবনা করে এই প্রতীকগুলোর কি মিনিং হতে পারে, এটা কি এফেক্ট হতে পারে, এটা কিভাবে ব্যবহার হতে পারে, এগুলো চিন্তা করা দরকার। আচ্ছা, আমরা এইসব নিয়ে আলোচনা করব। তো আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি, আজকে আপনি জানেন যে একটা মিটিং হয়েছে নির্বাচন কমিশনের, প্রধান নির্বাচন কমিশনের সভাপতিত্বে, তো ওই বিষয়টা নিয়ে আমরা একটা রিপোর্ট আছে, আমরা দেখে নিই। দর্শক, আজ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নির্বাচন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, চলুন দেখে নিই এই বিষয়ের রিপোর্টটি। ঢাকা ও চট্টগ্রামের 3 সিটি কর্পোরেশন নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় এনএসসি সম্মেলন কেন্দ্রে রবিবার সকালে বৈঠকে বসে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদের সভাপতিত্বে অন্য কমিশনার সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। প্রায় 3 ঘন্টা বৈঠক শেষে বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য পর্যালোচনা করে নির্বাচনী এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ জানান সিইসি। তবে সেনা মোতায়েন বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বৈঠকে। সেনাবাহিনী নামানোর প্রয়োজন আছে কি নাই এটা বিচার্য বিষয় ওনাদের না। আমি তাদেরকে বলেছি আপনারা খেয়াল রাখেন এই পরিবেশ ঝড়ের আগে থমথমে অবস্থা কিনা, এবং আমরা কোনো চান্স নিব না, আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিশ্চিত করব ইনশাআল্লাহ। 2-1 দিনের মধ্যেই সেনাবাহিনী মোতায়েন করা হবে কি হবে না এ ব্যাপারে সিদ্ধান্ত নেব। ভোটাররা যেন নিরাপদে ভোট দিতে পারেন সেজন্য সর্বোচ্চ সতর্ক থাকতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান সিইসি। কেউ যদি বল প্রয়োগ করে দ্বিগুণ বল প্রয়োগ করে তা প্রতিরোধ করা হবে। আমরা তাদেরকে বলেছি যে বেশি জিনিস দিলেই হবে না, এফেক্টিভ করতে হবে যাতে করে কোনো অহেতুক ঘটনা না ঘটে। আচরণবিধি অনুযায়ী বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণায় কোনো বাধা নেই, তবে মন্ত্রী প্রতিমন্ত্রী বা তাদের সমমর্যাদার কেউ প্রচারণা চালাতে পারবেন না। সে অনুযায়ী জাতীয় পার্টির চেয়ারম্যান প্রচারণা চালাতে পারবেন না বলে মন্তব্য করেন সিইসি। বাংলায় লেখা আছে এটা যে মন্ত্রীবর্গ এবং তাদের পদমর্যাদাধারী যারা সরকারি সুযোগ সুবিধা ভোগ করেন তারা এই নিষিদ্ধের আওতায় পড়বেন, যারা এটা ভোগ করেন না তারা এর আওতায় পড়বেন না। আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ রিটার্নিং অফিসারকে তাৎক্ষণিকভাবে জানানোর আহ্বানও জানান তিনি। রিপোর্টে আপনার 2টা জিনিস আমার কাছে মনে হলো। একটা হলো যে আচরণবিধি অনুযায়ী খালেদা জিয়া যে করতে পারবেন, তা সেই ক্ষেত্রে আওয়ামী লীগের কেউ তো পারছে না, কারণ তারা এমপি এবং সংসদ সদস্য, এমপি এবং মন্ত্রী, সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রীও আছেন, উনিও পারছেন না। তো তাহলে আওয়ামী লীগের এটা মানে লেভেল প্লেইং ফিল্ডটা কিভাবে হবে? কারণ খালেদা জিয়া যেখানে করতে পারছেন, কারণ আপনি সরকারি সুযোগ সুবিধা নিচ্ছেন, আপনি একজন সরকারের লোক, আপনি সরকারের লোকে আপনি করতে পারবেন না, মানে প্রচারণা করতে পারবেন না। এমপিদের কিন্তু মানা নেই, মেম্বার পার্লামেন্টের বেলায় এটা প্রযোজ্য না, এটা ইয়াতে আচরণবিধি না, মেম্বার পার্লামেন্ট বলে কোনো নাই। যারা মন্ত্রী সমপদ মর্যাদায় আছে, মন্ত্রী প্রতিমন্ত্রী, মানে যারা সরকারি মিনিস্টার, ডেপুটি মিনিস্টার, তারপরে আপনার স্টেট মিনিস্টার,
স্পিকার, ডেপুটি স্পিকার এবং সমমানের যারা আছেন পদমর্যাদায় তারা এবং সরকারি কর্মকর্তা কর্মচারী। আপনি আচরণবিধি 14(1)(14)(2)-এ দেখেন এই যে আছে যে জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, হুইপ, চিফ হুইপ, সরকারের মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী সমমর্যাদার কেউ প্রচারণায় অংশ নিতে পারবেন না। কিন্তু আপনার এমপি এর সমমর্যাদা না। তো এমপি যদি চিফ হুইপ হয় ইয়েস, হুইপ হয় ইয়েস, বা যারা আপনার সংসদীয় কমিটিতে যদি তাদেরকে ওই প্রতিমন্ত্রী পদমর্যাদা দেওয়া হয়ে থাকে ইয়েস, কিন্তু সাধারণ প্রাইভেট মেম্বার পার্লামেন্ট তার উপরে কিন্তু কোনো বিধিনিষেধ নেই। কিন্তু এটা তো ঠিক যে যেখানে খালেদা জিয়া যাবেন সেখানে একটা প্রভাব ভালো পড়বে, ডেফিনেটলি পড়বে। এখন এটা তো এটা আনফরচুনেটলি এটা আইনের দুর্বল দিক আপনি মনে করছেন? খালেদা জিয়া তো কোনো আইনে বলা নাই যে কোনো দলীয় প্রধান যেতে পারবেন না। আইনে কিন্তু দলীয় প্রধান, আওয়ামী লীগের দলীয় প্রধানকে মানা করা হয়নি, কিন্তু আওয়ামী লীগের ফরচুনেটলি আওয়ামী লীগের দলীয় প্রধান তিনি মাননীয় প্রধানমন্ত্রীও বটে। এখন আওয়ামী লীগের মনে করেন যদি অন্য কোনো দলীয় প্রধান হতেন যিনি মন্ত্রী নন, যেমন অন্যান্য দেশে আছে যে দলীয় প্রধান একজন, প্রধানমন্ত্রী একজন হন, তাহলে তার পক্ষে তার বিরুদ্ধে এই কথাটা উঠতো না। কিন্তু যেহেতু এখন উনি মাননীয় প্রধানমন্ত্রী, কাজে ওনার পক্ষে ওনার উপরে এটা লাগছে। বেগম খালেদা জিয়া এমনকি উনি তো সংসদের সদস্য নন, সো এটা ওনার জন্য প্রযোজ্য হয় না, কারণ এগুলো খুবই ক্লিয়ার, এর মধ্যে কোনো রাগ ঢাকার কোনো বিষয় নেই। অ্যাবসলুটলি যে উনি প্রধান নির্বাচন কমিশনার যা বললেন অ্যাবসলুটলি কারেক্ট, বাংলায় লেখা আছে, এতে ইংরেজি ইন্টারপ্রিটেশনও কোনো দরকার নেই। আর যেটা উনি বললেন সেটাও ঠিক, যে আমি ওটা কয়েকদিন আগে বলেছি যে আমাদের যে প্রাক্তন রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ, উনি যদিও মানে মন্ত্রী পদমর্যাদা আছেন, কারণ উনি একজন এক্সট্রাঅর্ডিনারি অ্যাম্বাসেডর এবং ওনাকে মন্ত্রী পদমর্যাদা দেওয়া হয়েছে এবং উনি সরকারি সব সুযোগ সুবিধা নিচ্ছেন। কাজে ওনার পক্ষে উনি প্রচারণার এটার মধ্যে পড়ে যাচ্ছেন। তো আমার মনে হয় যে কাজী রকিবউদ্দিন সাহেব যা বলেছেন ঠিকই বলেছেন, যে এই পদমর্যাদা কেউ নিতে পারবে না। বেগম খালেদা জিয়ার পক্ষে কোনো সমস্যা নাই, যেই কারণে উনি জেনে শুনে বের হয়েছেন। আচ্ছা, আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে, ছোট্ট একটা আলোচনা করবো সেকেন্ড বিষয়টা, সেটা হচ্ছে সেনাবাহিনী মোতায়েন। এটা সবসময় বলা হয়, তো এটা আসলে মানে আমার কাছে মনে হয় যে মানে নির্বাচন কমিশন কি নিজেই সেরকম না, মানে কেন আমরা সেনাবাহিনী মোতায়েন প্রতিবার ইলেকশনের সময় কেন এটা হয় কি, আমি বলি আপনাকে, মানে এবার আমি পত্রপত্রিকা যা দেখলাম যে অনেক 64,000-এর মতো আপনার লোকজন লাগানো হবে। মুশকিলটা হলো এই, যখন ভোটাররা একটা পার্টিকুলার ল এনফোর্সিং এজেন্সি যেটা সরকারের নিয়ন্ত্রণে থাকে তাদের উপরে খুব একটা আস্থা রাখতে পারে না, যেহেতু আমাদের দেশে অনেক প্রেসিডেন্স আছে যেখানে আপনার এই কতগুলো নির্বাচন যে হয়ে গেল, সেই নির্বাচন দেখার পরে ভোটারদের মনে একটা এক ধরনের আশঙ্কা সৃষ্টি হয়েছে যে সরকার প্রভাবিত ল এনফোর্সিং এজেন্সি ডাইরেক্টলি প্রভাবিত, মানে সবই তো সরকারের, কিন্তু যারা সব সময় আছে, যেমন পুলিশ বাহিনীর কথা বলা হচ্ছে, পুলিশ, আনসার, মানে এদের কিছু কিছু কাজ, কিছু সংখ্যকের কাজ ইলেকশন কমিশন আপনারাই রিপোর্ট করেছেন, সেগুলোতে মানুষের মনে একটা শঙ্কা থাকে যে এনারা হয়তো ওইভাবে কাজ করবেন না, বা সরকারি প্রভাবের মধ্যে আসে হয়তো এনারা কাজ করতে পারবেন না। এই বিশেষ করে প্রার্থীদের কিছু কিছু প্রার্থী যারা দুর্বল প্রার্থী একদিকে, মানে যারা সরকারি সমর্থন পুষ্ট নয়, ওই ধরনের প্রার্থীদের আমাদের বাংলাদেশের সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতির কারণে এই সরকারি অ্যাপারেটাসের উপরে বিশ্বাস রাখতে পারছেন না। এই জন্য তারা মনে করেন যে সেনাবাহিনী দূরে থাকে, নিউট্রাল ফোর্স, এই নিউট্রাল ফোর্স হিসাবে তাদেরকে চায়। আর ইলেকশন কমিশনে যখন চায়, যেমন জাতীয় সংসদ নির্বাচনে যখন হয় তখন হলো যে ফোর্স কম থাকে, অন্যান্য নির্বাচনে যদি ইলেকশন কমিশন মনে করে যে না এই ইলেকশনটা অত্যন্ত জটিল আকার ধারণ করেছে, এখানে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, কাজেই সেনাবাহিনীর প্রেজেন্সটা থাকলে অ্যাটলিস্ট তাদের রিজার্ভ ফোর্স, স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকলে জনমনে একটা স্বস্তি ফিরে আসবে। এই কারণেই কিন্তু সেনাবাহিনীর নিয়োগটা বিশেষ করে লোকাল ইলেকশনে হয়, যেটা আমরা নারায়ণগঞ্জে পেলাম না, কিন্তু তার আগে আমরা অন্যান্য সিটি কর্পোরেশন নির্বাচন নারায়ণগঞ্জে এরকম একটা পরিস্থিতি হয়েছে, এখন পর্যন্ত এই পরিস্থিতি নাই। কিন্তু জনমনে যদি ইলেকশন কমিশন মনে করে, যিনি বললেন 2-4 দিন পরে দেখব, যদি ওনারা মনে করেন ওই সময় যে না যে ফোর্স আছে তার উপরে ভোটাররা খুব নিশ্চিত হতে পারছে না, হয়তো সেনাবাহিনীর প্রেজেন্সে এটা একটু নিশ্চিত হবে। আর দ্বিতীয়ত ইলেকশন কমিশনের উপরে যেন কোনো ব্লেম না আসে,
যে এই ঘটনার জন্য আমরা আগে থেকে বলেছিলাম ইত্যাদি ইত্যাদি। তো এইসব বিবেচনা যদি ইলেকশন কমিশন মনে করে, এমনি ধরুন সিকিউরিটি ফোর্সের অভাব কিন্তু এখন আমাদের কিন্তু সময় শেষ হয়ে গেছে, জাস্ট একদম সংক্ষিপ্ত করে নিই। সিকিউরিটি ফোর্সের অভাবে আমি মনে করি না 64,000 এনাফ, কিন্তু এই সিকিউরিটি ফোর্সের উপর যদি মানুষ কম ভরসা রাখে, ইলেকশন কমিশন যদি মনে করে যে তার পক্ষে এটা দিলে পরে তার একটা নিজেরও একটা স্বস্তি আসবে, তাহলে বিবেচনা করতে পারে। কিন্তু এটা সম্পূর্ণ আমি একটু শেষ করি, সম্পূর্ণ ইলেকশন কমিশনের এখতিয়ার, কাজেই এটা থাকবে কি থাকবে না এটা অন্য কাউরে বলার কোনো এখতিয়ার নেই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা অন্য কোনো দিন আবার আলোচনায় আসবো। আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।